আসেন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো না? আচ্ছা। আজকে আমরা পড়ব হচ্ছে ডিফেন্স বা জেনারেল এক্সেপশন যেটাকে বলা হয়। গতদিন আমরা পড়েছি যে পানিশমেন্ট যখন অ্যাপ্লাই করা হয় তখন পেনাল কোডের আন্ডারে যখন ক্রিমিনাল ল বা দ্য ল অফ দ্য ক্রাইমের সার্কামস্টেন্সেসে যখন পানিশমেন্ট অ্যাপ্লাই করা হয় তখন কি কি জিনিস কনসিডার করা হয় বা কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়ব হচ্ছে ডিফেন্স বা জেনারেল এক্সেপশন কি জিনিস। যে ব্যাপারটা হচ্ছে নর্মাল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি একটা অফেন্স করেছেন, সেটার জন্য আপনি লায়াবল হচ্ছেন বা আপনার পানিশমেন্ট হচ্ছে, সেটা তো আছেই। কিন্তু এর সাথে কিছু যে সার্কামস্টেন্সেস আছে, যে সার্কামস্টেন্সেস গুলোতে আপনার কনসিডার করা হয় কিছু কিছু ক্ষেত্রে যে আপনি কোনো অফেন্স করেননি, বা কনসিডার করা হয় যে আপনি যে অফেন্সটা করেছেন সেটার পেছনে কোনো একটা রিজন ছিল, তাই না? যে সাপোজ ধরেন ভ্যালিড কোনো রিজন ছিল, সেই কারণেই আপনি হয়তো বা ওই অফেন্সটা বা ওই ক্রাইমটার সঙ্গে জড়িত হয়েছেন। তো এই ভ্যালিড রিজন গুলো বা ডিফেন্স গুলো কোন কোন জিনিসগুলো হতে পারে সেটা নিয়ে, এবং এই অনুযায়ী আপনাদের পেনাল কোড 1860-এর কোন কোন ধারাগুলো আছে সেটা আমরা দেখব। এর মধ্যে প্রাইভেট ডিফেন্সও ইনক্লুডিং। আজকের এই উইকের যে লেকচার আছে আপনারা দেখবেন যে প্রাইভেট ডিফেন্সটাও এর মধ্যে ইনক্লুড করেছি। সো এই দুটো জিনিস আমরা কভার করব। তো এখন ডিফেন্সটা মেইনলি আপনারা জানেন যে আমাদের ম্যাক্সিমাম যে ল গুলো আছে, যেগুলো বিশেষ করে আগের, ইনক্লুডিং পেনাল কোড, এই ল গুলো আপনার ব্রিটিশ লিগাল সিস্টেম থেকে এসেছে। সো ব্রিটিশ লিগাল সিস্টেম যেটা, সেটাকেই হচ্ছে ইংলিশ ল বলা হয়। তো ওইখানে আপনার ডিফেন্সের যে কনসেপ্টটা ছিল, সেখানে ডিফেন্সকে তারা দুইভাবে ভাগ করেছিল। একটা ছিল জেনারেল ডিফেন্স, আর একটা ছিল স্পেশাল ডিফেন্স। তো জেনারেল ডিফেন্সটা হচ্ছে মানে সব ধরনের ক্রাইমের সার্কমস্টেন্সেসে জেনারেল ডিফেন্সটা ব্যবহার করা যেত। আর স্পেশাল ডিফেন্স গুলো কিছু কিছু স্পেসিফিক অফেন্সের জন্য ব্যবহার করা যেত। সেটা কেমন? যেমন প্রভোকেশন, মানে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া, বা ডেমিনিস্ট রেসপন্সিবিলিটি, যে আপনার কোনো একটা রেসপন্সিবিলিটি ছিল, সেই রেসপন্সিবিলিটিটা আপনি ব্রিচ করেছেন। সেটা কেমন? সাপোজ ধরেন আপনি একজন ডক্টর, তো সেই অনুযায়ী আপনার একটা রেসপন্সিবিলিটি ও করে আপনার যারা ক্লায়েন্ট আছেন তাদের উপরে। সো এই যে যে সার্কামস্টেন্সেস গুলো, সেটা হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সেস, নর্মাল সচরাচর হয় না। কোনো একটা স্পেশাল সার্কামস্টেন্সেস অ্যারাইজ হলেই কিন্তু মানুষ প্রভোক হয়, যে আপনি হয়তো আমাকে গালিগালাজ করেছেন সেই জন্যই আমি প্রভোক হয়েছি, এমনি আমি সবসময় খেপি, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? তো এই সার্কামস্টেন্সেস গুলোতে হচ্ছে স্পেশাল ডিফেন্স ব্যবহার করা হয়। আর নর্মাল জেনারেল ডিফেন্স কোনগুলো? সেগুলো হচ্ছে ইনস্যানিটি, যে আপনি সবসময়ই পাগল, বা হয়তো বা আপনি অটিস্টিক। ঠিক আছে? সো সেই সার্কামস্টেন্সেসে আপনার তো বুদ্ধি জ্ঞান কম, আপনি একটা অফেন্স যদি করেও ফেলেন, ইটস জেনারেল ডিফেন্স। ঠিক আছে? সেটা সার্কামস্টেন্সেস এর জন্য মানে কোনো একটা স্পেশাল সার্কামস্টেন্সেস অ্যারাইজ না। সেটা হচ্ছে আপনি নিজেই এরকম টাইপের, বা আপনি নিজে পাগল, সবসময়ই আপনি পাগল। তো পাগলের ক্ষেত্রে, পাগল যদি কোনো একটা অফেন্স করেন, মানে সে আসলেই না বুঝে অফেন্স করেছে, এমন না যে হঠাৎ করে পাগলকে চেতাই দেওয়া হয়েছে। এটা তো স্বাভাবিক জিনিস যে পাগলকে চেতাইলে সে তার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কোনো একটা অফেন্স ঘটেই ফেলতে পারে। কিন্তু স্বাভাবিক মানুষকে যদি আপনি প্রভোক করেন, সব সময় যে সে প্রভোক হয় তা না, কিছু কিছু সার্কামস্টেন্সেস থাকে তখন সে প্রভোক হয়। তো সেই জন্য প্রভোকেশন বা ডিমিনিস্ট রেসপন্সিবিলিটি, এগুলোকে স্পেশাল ডিফেন্স বলা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যেটা ইনস্যানিটি আছে বা অটোমেটিজম আছে বা ডিউরেস আছে, যে আপনি জোরপূর্বক কোনো কিছু করাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে জেনারেল ডিফেন্স। আচ্ছা, অন্য একটা সাইড দিয়ে ইংলিশ লতে আবার মানে আরো দুই ভাবে ভাগ করেছে। সেটা কি রকম? যে এটার বেসিস ছিল, একটা হচ্ছে নেগেটিভ ডিফেন্স তারা বলতেছে। আর নেগেটিভ ডিফেন্সটা কি জিনিস বা কোন সার্কামস্টেন্সেসে ব্যবহার করা হচ্ছে? নেগেটিভ ডিফেন্সে বলতেছে তারা, some negative defense is an ingredient in a crime whereas other operate as defense to fully constitute crime. If a defense operate by way of negativing an ingredient, then there is no crime. যে আপনার নেগেটিভ ডিফেন্স যেটা, সেটাকে যদি ইনগ্রিডিয়েন্ট হিসেবে ক্রাইমের ব্যবহার করা হয়, তখন সেই সার্কামস্টেন্সেসে কোনো ক্রাইম হয় না।
It follows that if this defense negative liabilities principle, the court will have no discretion whether to permit the defense or not. The prosecution will have failed to prove all the essential ingredients beyond reasonable doubt and accused must be acquitted. সো নেগেটিভ ডিফেন্সটা কি জিনিস, যে আপনার ডিফেন্স আছে কিন্তু সেটা নেগেটিভলি। সেটা কেমন জিনিস, ধরেন আপনি কি করলেন, আপনি কোনো একজন ব্যক্তিকে এমন কোনো একটা মুহূর্তে তাকে প্রভোক করে ফেললেন যে মুহূর্তটা সে আসলে নিজে খুব ডিপ্রেশনে ছিল, ডিপ্রেস একটা সার্কামস্টেন্সেস চলছে, ডিপ্রেস একটা সার্কামস্টেন্সেস চলছে, মানে অলরেডি তার মেন্টালিটি বা মন মানসিকতা খুব হার্ড একটা সার্কামস্টেন্সেসে আছে। এইটা জেনে শুনে আপনি কি করলেন, তাকে প্রভোক করলেন ওই সার্কামস্টেন্সেসে সে যদি কোনো একটা মার্ডার করে ফেলে, ঠিক আছে? সো কি হচ্ছে, তখন কিন্তু এটা আর আপনি ডিফেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন না প্রভোকেশনকে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস যেটা বলতেছে যে মানে পুরো অফেন্সটা করার জন্যই আপনার ডিফেন্সটাকে ব্যবহার করা হচ্ছে। সেটা কেমন জিনিস, যে আপনি একজন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করলেন যে তুমি যদি এই টাকাটা চুরি না করো তাহলে তোমার যে খারাপ কীর্তিকলাপ আছে আমি তোমার বাবা মাকে বলে দেবো, বা ডিউরেস প্রদান করলেন। ডিউরেসটা কি জিনিস, ডিউরেসটা আপনারা কন্ট্রাক্ট ল যখন পড়ছেন তখন খুব সম্ভবত পড়ছেন। নর্মালি কন্ট্রাক্ট লতে ডিউরেসটা ইয়া হিসেবে পড়ানো হয়। তো সেটা কি জিনিস, যে চাপ প্রয়োগ করে কোনো একটা কিছু হয়তো বা ভয় দেখিয়ে, ঠিক আছে, কোনো একটা কিছু আপনি করছেন, তো ভয় দেখাচ্ছেন বলেই কিন্তু আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে আপনার এগেনস্টে আমার কাছে প্রমাণ আছে, আমি কিন্তু আপনার মান সম্মানের 12টা বাজায় দেবো আপনি যদি এই কাজটা না করেন। তাহলে কি হচ্ছে, আপনি আমাকে যেহেতু ডিউরেস ইয়া করছেন বা ব্ল্যাকমেল করছেন, সেই কারণেই আমি শুধুমাত্র অফেন্সটা করছি, আদারওয়াইজ কিন্তু এই অফেন্সটা হতো না। দিস অফেন্স ইজ কনস্টিটিউটিং অনলি বিকজ অফ দ্য ডিউরেস। তো সেই সার্কামস্টেন্সেসে কি হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে নর্মালি প্রসিকিউশনকে যেটা করতে হয় যে প্রেমা ফেসিয়া লায়াবিলিটি এস্টাবলিশ করতে হয়, যে একদম শুরুতে মানে জাস্ট ফ্যাক্ট দেখে বোঝা যাচ্ছে কিনা যে তিনি লায়াবল হচ্ছেন কি হচ্ছেন না, ঠিক আছে? তারপরে এটা বার্ডেন অফ প্রুফ, ডিফেন্সের বার্ডেন অফ প্রুফ, এই সার্কামস্টেন্সেসের ডিফেন্সগুলো বার্ডেন অফ প্রুফ অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটিসে হয়ে থাকে। আপনারা হয়তো বা জেনে থাকবেন, আমি জানি না সেটা আপনারা জানেন কিনা, এভিডেন্স কি পড়ছেন আপনারা? কেউ কেউ হয়তো বা এভিডেন্স পড়ছেন যে, আচ্ছা সর্বনাশ আমি আচ্ছা, তো ক্রিমিনালে হচ্ছে আপনাকে যে কোনো কিছু প্রুফ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট, আর সিভিলে হচ্ছে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। তো ডিফেন্সের সার্কামস্টেন্সেসে ডিফেন্সটা প্রুভ করার দায়িত্ব হচ্ছে যে পার্টি ডিফেন্স রেইজ করছে। সাপোজ আপনি ডিফেন্ডেন্ট, আপনি যদি ডিফেন্স রেইজ করে থাকেন যে এই কারণে আমি অফেন্সটা করেছি, তখন কিন্তু ডিফেন্সের বার্ডেন অফ প্রুফ আপনার কাঁধে আসবে। ডিফেন্সের বার্ডেন অফ প্রুফ কিন্তু প্রসিকিউশনের কাঁধে থাকে না। নর্মালি আমাদের যে লিগাল সিস্টেমটা, এটা ইংলিশ লিগাল সিস্টেম থেকে আসার কারণে বার্ডেন অফ প্রুফ অলওয়েজ প্রসিকিউশনের হাতে থাকে, ঠিক আছে? প্রসিকিউশনের দায়িত্ব সে প্রুফ করবে আই এম গিলটি অর নট, ঠিক আছে? আমার দায়িত্ব না যে আমি গিলটি না এটা প্রুফ করবো, এটা আমার দায়িত্ব না, এটা প্রসিকিউশনের দায়িত্ব। প্রসিকিউশনের হাতে যদি এভিডেন্স থাকে প্রসিকিউশন প্রুফ করতে পারবে, প্রসিকিউশনের হাতে যদি না এভিডেন্স থাকে আমি বের হয়ে চলে আসবো, আমি নিজে যে ধরা দিব না যে আমার কাছে এই আছে এই আছে সেই আছে, ঠিক আছে? আচ্ছা, তো ডিফেন্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিফেন্স যে পার্টি রেইজ করে, যে আমি রেইজ করলাম যে আমার ডিফেন্স অফ নেসেসিটি ছিল বা ডিফেন্স অফ ইনসেনিটি ছিল, আমাকে প্রুফ করতে হবে যে আমার ডিফেন্স অফ নেসেসিটিটা কিভাবে ছিল বা ডিফেন্স অফ ইনসেনিটিটা কিভাবে ছিল বা প্রভোকেশনটা কিভাবে ছিল, কোন সার্কামস্টেন্সেসে ছিল, সেটা ডিফেন্সটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মানে যে ধরনের ডিফেন্সের কথা বলতেছিলাম, এই ধরনের ডিফেন্সটা কেমন, যে ওই ডিফেন্সটার কারণেই আপনি অফেন্সটা করছেন, আদারওয়াইজ আপনি অফেন্সটা করতেন না। সো এই জন্য প্রসিকিউশনকে বেশি কিছু প্রুভ করতে হবে না, প্রসিকিউশনকে জাস্ট প্রমাণ করলেই হবে প্রিমা ফেসিয়া যে লায়াবিলিটি ছিল ডিফেন্ডেন্টের, তাহলেই হবে, ওইটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করার কোনো দরকার নাই। আচ্ছা, এবার আসি আমি ক্লাসিফিকেশনে। ডিফেন্সের 3 ধরনের
ধরনের ক্লাসিফিকেশনের কথা বলতেছে। একটা হচ্ছে এক্সকিউজেবল এক্সেপশন, একটা হচ্ছে জাস্টিফিয়েবল এক্সেপশন, আর একটা হচ্ছে স্পেশাল এক্সেপশন। আচ্ছা, এক্সকিউজেবল এক্সেপশনটা কি জিনিস? In case of excusable exception, a man may be excused from the consequence of punishment by reason of absence of means rea necessary for the particular offense. যে আপনি যে অফেন্সটা করেছেন আপনার মিনস রিয়া ছিল না। ওই যে বললাম যেমন ডিউরেসের সার্কামস্টেন্সেস হতে পারে, ব্ল্যাকমেলের সার্কামস্টেন্সেস হতে পারে। আপনার একটা স্ত্রিয়া ছিল, আপনি খুনটা ঠিকই করেছেন, কিন্তু আপনার কোনো ইন্টেনশন ছিল না আমাকে খুন করার। আপনি কি শুধুমাত্র প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা ব্ল্যাকমেল করা হয়েছে, সেই সার্কামস্টেন্সেসে আপনি আমাকে খুন করেছেন, বা মিস্টেকেনলি হয়ে গেছে, আপনি হাঁটতে গিয়ে আমার পাশ দিয়ে হাঁটতে গিয়ে জাস্ট আপনার হাতের ধাক্কা লেগে ছাদের উপর থেকে আমি পড়ে গেছি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন। নেসেসারি মিনস রিয়া যখন ল্যাগ থাকে তখনই সেটা এক্সকিউজেবল এক্সেপশন হয়। আচ্ছা, জাস্টিফিয়েবল এক্সেপশনটা কি জিনিস? জাস্টিফিয়েবল এক্সেপশনটা হচ্ছে in the case of justifiable defense, the act committed is not excused but is justified on account of some consideration neutralizing the liability. On the other hand, this category of the case circumstances under which the offense was committed in legal justification. সেটা কেমন জিনিস? এটা এক্সকিউজ ছিল না, কোনো ধরনের এক্সকিউজ আপনি দিতে পারবেন না যে এই কারণে আপনি অফেন্সটা করছেন, কিন্তু জাস্টিফিয়েবল। সেটা কেমন? যে আন্ডার 18 একটা ছেলে বা 9 বছর 10 বছর 6 বছরের একটা ছেলে, ঠিক আছে, তার কোনো ধরনের ই নেই, মানে সে অফেন্সটা করেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ নাই যে সে তার মিনস রিয়া ছিল না, হেন ছিল না, তেন ছিল না, এই টাইপের কোনো ব্যাপার নাই। সে চিন্তা ভাবনা করেই অফেন্সটা করছে, কিন্তু এখানে এটাকে জাস্টিফাইড করা যায়। কি জিনিস? কারণ সে হচ্ছে মাইনর, তার যে মেন্টাল কন্ডিশন সেই কন্ডিশনটা কে লিগালি ধরা হয় না যে ম্যাচিউর একটা কন্ডিশন। সো এই কারণেই হচ্ছে সে অফেন্স করলে সেখানে একটা জাস্টিফিয়েবল রিজন থাকতেই পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে জেনারেল এক্সেপশন, মানে স্পেশাল সার্কামস্টেন্সেস। স্পেশাল সার্কামস্টেন্সেসে যেটা স্ট্যাটিউটরি বা কনস্টিটিউশনালি যেটা বলে দেয়া থাকে যে এই ধরনের কাজ করলে সেটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে থাকবে। সেটা কেমন জিনিস? যে আমরা দেখি না যে এক দেশের সাপোজ ধরেন বাংলাদেশে যিনি অফেন্স করেছেন তাকে অন্য কোনো দেশ তাকে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারবে না, সো তাকে বাংলাদেশে আনতে হবে এবং বাংলাদেশ সরকার তার জন্য পানিশমেন্ট যেটা দিচ্ছে সেটাই। সো এটাই হচ্ছে মানে স্পেশাল সার্কামস্টেন্সেস গুলোতে, এটা তো সব সময় হয় না, বাট কিছু কিছু স্পেশাল সার্কামস্টেন্সেস এই জিনিসটা হয়। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের যে পেনাল কোড আছে, পেনাল কোডের সেকশন গুলাতে। পেনাল কোডের 76 থেকে 106 পর্যন্ত যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো চোখ বুঝে মুখস্থ করে ফেলবেন, কোনো এক্সেপশন নাই এখানে, কারণ এখানে প্রত্যেকটা সেকশন আপনার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকশন জাস্ট চোখ বুঝে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা শুরু করি এই সেকশন। আজকে যেটা পড়াচ্ছি 76 থেকে 106 পর্যন্ত। গতদিন যেটা পড়িয়েছি, গতদিন যে 54 থেকে 74 পর্যন্ত পড়িয়েছি ওই কটাও কিন্তু মুখস্থ করে ফেলবেন, মানে এগুলো থেকে বার কাউন্সিলের কোশ্চেন থাকে। আর আজকে যে পড়াবো 76 থেকে 106 পর্যন্ত এগুলো সব মুখস্থ করে ফেলবেন একদম হেডিং সহ, যে কোন সেকশনে কি আছে, কোন সেকশনে কি নিয়ে বলা হয়েছে। সো আসেন আমরা এখন যাব হচ্ছে সেকশন 76। সেকশন 76 বলছে act done by a person bound or by mistake of fact believing himself bound by law। কোন একজন ব্যক্তি এমন কোন একটা কাজ করছে, ভুলবশত সে বিশ্বাস করছে এই কাজটা
আইনের দ্বারা লিগাল, এটা চিন্তা করে সে কাজটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই কাজটা ইলিগাল ছিল। ঠিক আছে, সেটা কেমন? সেটা হতে পারে ধরেন যে সাপোজ ধরেন কোনো একজন আর্মি অফিসার বা কোনো একজন পুলিশ, ঠিক আছে, সে চিন্তা করলো যে যেমন আমরা এই যে কিছুদিন ধরে একটা কাহিনী ঘটতেছে না, যে শিক্ষকরা স্টুডেন্টদের চুল কেটে ফেলতেছে, এই জিনিসটা নিয়ে পেপারে খুব লেখালেখি হচ্ছে। এখন যে শিক্ষক বা যে শিক্ষিকা স্টুডেন্টের চুল কেটেছেন, তিনি চিন্তা করেছেন যে ওরা তো আমার স্টুডেন্ট, ওরা এই যে বড় চুল রেখেছে, বড় চুল রাখাটা কিছুটা বেয়াদবি টাইপের ধরা হয় বা কিছুটা আনকালচার টাইপের ধরা হয়। সো আমি ওদের শিক্ষক, আমি এই জিনিসটা ওদের চুল আমি কেটে দিতেই পারি। ঠিক আছে, শিক্ষক মনে করলেন তিনি এই কাজটা করতে পারেন, কিন্তু কি হচ্ছে, শিক্ষক যখন এই কাজটা করছেন এটা নিয়ে স্টুডেন্টরা ক্ষিপ্ত হচ্ছে, এবং আমাদের সমাজের আমরা একদল লোক শিক্ষকের সাথে একমত পোষণ করতেছি, একদল লোক আমরা শিক্ষকের বিরোধিতা করতেছি, তাই না? এখন এটা যদি ল হইতো বা এমন যদি কোনো নিয়ম থাকতো বা স্কুলের যদি কোনো রুলস রেগুলেশন থাকতো, সেই সার্কামস্টেন্সেসে টিচার ভাবতেছে যে বা আজ থেকে 20 বছর আগে শিক্ষক চুল কেটে দিবে এবং সেটার এগেনস্টে কথা হবে, এই জিনিসটা কিন্তু চিন্তাও করা যাইতো না। কিন্তু এখনের জেনারেশনে যেহেতু আমরা কি বলবো আধুনিক হচ্ছি, এখন আমরা আমাদের নিজেদের পোশাক আশাক, চুল বা হেয়ার স্টাইল বা স্টাইল যেটাই হোক, এটা আমরা আমরা আমাদের পার্সোনাল বলে মনে করি, এবং এটা আমাদের করার অধিকার, এটা আমাদের হিউম্যান রাইটস এর মধ্যে আমরা মনে করি। কিন্তু আজ থেকে 20 বছর আগে এগুলো হিউম্যান রাইটস বলে কোনো জিনিস ছিল না। টিচার বলছে চুল আধা ইঞ্চি পরিমাণ থাকবে, এর মানে টিচার আধা ইঞ্চি পরিমাণে থাকতে হবে, এটাই ল। তা এখন কি হয়েছে, 76 আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে দেখা গেল যে কোন একজন অফিসার, ধরেন পুলিশ অফিসার বা ইয়া অফিসার, কি বলে, বা আর্মি অফিসার, ঠিক আছে, সে এমন কিছু একটা করলো, সে ভাবলো, সাপোজ ধরেন পুলিশ অফিসার কোনো একটা এনকোয়ারি করতে গেল, কোনো একটা এনকোয়ারি করে সে ইয়াকে নিয়ে আসলো, 2-4 জন লোক ধরে নিয়ে আসলো, ঠিক আছে, এই সার্কামস্টেন্সেসটা কিন্তু হয়, 2-4 জন লোক ধরে নিয়ে এলো, উঠাই নিয়ে চলে আসলো, ঠিক আছে। এখন সে ভাবতেছে যে আমি আমার তদন্তের সাথে 2-4 জন লোককে উঠাই নিয়ে চলে আসতেছি, কিন্তু সে তো চাইলেই যাকে তাকে যেখান থেকে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারে না, তাই না? হিউম্যান রাইটস বলে একটা জিনিস আছে, তাই না? সো সে বিলিভ করতেছে সে যেটা করতেছে সেটা এমন একটা কাজ যেটা ল দ্বারা সে করতে পারে, কিন্তু বাই মিস্টেকেনলি অথবা সে বিশ্বাস করতেছে যে কাজটা আমি করতে পারি, কিন্তু বেসিক্যালি ওইখানে সে ওই কাজটা করার এখতিয়ার তার হয়তো বা নাই। সাপোজ ধরেন কোনো একজন আর্মি অফিসার কোনো একটা জায়গায় গেল, কোনো বিশৃঙ্খলা দেখলো, সে গুলি বর্ষণ করলো, সে চিন্তা করলো যে এই জায়গাটা বিশৃঙ্খলা হয়েছে, যে সো আমি গুলি বর্ষণ করি, সো দ্যাট পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। এরপরে সে যখন ফিরে আসলো দেখা গেল যে তার হায়ার অথরিটি বললো যে এই ধরনের গুলি বর্ষণ করার পারমিশন তো তোমাকে দেয়নি, কিন্তু সে ভদ্রলোক কিন্তু আর্মি ইয়া কিন্তু সে ভাবছে যে সে লিগালি সে এরকম একটা জায়গায় গুলি বর্ষণ করছে যাতে পরিবেশ ঠান্ডা হয়, সে কিন্তু ভাবছে তার গুড ফেথ ছিল, কোনো ব্যাড ফেথ ছিল না, খারাপ উদ্দেশ্য নিয়ে সে কোনো কিছু করে নাই, পরিবেশ পরিস্থিতি ঠান্ডা করার জন্য সে কাজটা করছে। কিন্তু আসার পরে দেখা গেল তার হায়ার অথরিটি বললো যে না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট সর্ট অফ পারমিশন। এই অবস্থানে ওই আর্মি অফিসার যিনি, তিনি কোনো অপরাধ করবেন না, যদিও তিনি কিন্তু তার হয়তো বা হায়ার কমান্ডিং অফিসার যে তার যে ইয়া ছিল সেটা মিস্টেকেনলি বা সে হয়তো বা ভাবছে যে আমি এখানে গুলি বর্ষণ করলে আমার সিনিয়র শুনলে কিছু মনে করবে না, আমি এটা গুড ফেথে করতেছি, ঠিক আছে। সো দ্য থিং ইজ যে গুড ফেথে যদি আপনি করতে পারেন, গুড ফেথ বিলিভ যখন পড়বেন এই শব্দগুলো আন্ডারলাইন করে পড়বেন, ঠিক আছে। এই যে যে সেকশনটা, এই সেকশনটার মধ্যে দেখেন কোন একটা জায়গায় 3rd লাইন বা 4th লাইনে কোন একটা জায়গায় লেখা আছে রিজন অফ মিস্টেক অফ ল ইন গুড ফেথ বিলিভ। সো গুড ফেথে আপনি যখন মনে করেন আপনি লিগালি বাউন্ড কোন একটা কাজ করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লিগালি বাউন্ড কোনো কাজ ছিল না, সেই সার্কামস্টেন্সেসে কোনো অফেন্স হবে না। ইটস এ ইটস অ্যান ডিফারেন্স অ্যাকর্ডিং টু সেকশন 76, ঠিক আছে। এরপরে আমরা যাব সেকশন 77 এ।
সেকশন 77 যেটা বলছে সেটা হচ্ছে অ্যাক্ট অফ জাজ ওয়েন অ্যাক্ট জুডিশিয়ারি। সো মানে হচ্ছেন যে যিনি জাজ বিচারক যিনি তিনি যখন কোর্টে বসতেছেন তিনি কিন্তু আপনারা জানেন হয়তো বা সিআরপিসি অনুযায়ী এবং সিপিসি অনুযায়ী দুইটাতেই কিন্তু প্রত্যেকটা জাজকে ইনহারেন্ট পাওয়ার দেওয়া হয়েছে। সো জাজ যদি এমন কোনো কাজ করে থাকে যেটা হয়তো বা সে বেশি তার জুডিশিয়ারি যে ডিসক্রিপশনটা সে বেশি এক্সারসাইজ করে ফেলছে, এরকম কোন একটা সার্কামস্টেন্সেস যদি হয় এবং সেই সার্কামস্টেন্সেসটার ফলপ্রসূ কি হবে, এর মানে হচ্ছে যে কোনো একটা জাজমেন্টে একটু ওলট পালট হয়ে গেছে, তাই না? সেই সার্কামস্টেন্সেসে ইটস অ্যান ডিফেন্স যে জাজ যখন জাজ হিসেবে বসে হয়তোবা একটু এলোমেলো জাজমেন্ট দিচ্ছে তখন সে কোনো অপরাধের জন্য লায়াবল হবে না, সেটা বলছে সেকশন 77। কারণ তিনি হচ্ছেন এখানে সরল বিশ্বাসে বা গুড ফেইথে এই কাজটা করেছেন, এই কারণে তিনি কোনো ধরনের অফেন্সের জন্য লায়াবল হবেন না। আচ্ছা, এরপরে আসেন 78। 78 বলছে অ্যাক্ট ডান পারসুয়েন্ট টু দ্য জাজমেন্ট অর অর্ডার অফ দ্য কোর্ট। আদালতের রায় বা আদেশের অনুসরণ করতে গিয়ে কোনো একটা কাজ করলেন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে ধরেন কোনো আদালতে কোনো একটা নির্দেশনা দিল বা কোনো একটা রায় দিল বা কোনো একটা আদেশ দিল, ঠিক আছে? সেই আদেশ অনুযায়ী কোনো একটা কাজ যদি আপনি করেন, সেটা যদি এমন টাইপের কাজ হয়, সাপোজ ধরেন যে আদেশ দেওয়া হয়েছে যে কোনো একটা, সাপোজ ধরেন কোনো একটা ল্যান্ডের মামলায় আদেশ দিল, কোর্ট আদেশ দিল যে যারা অ্যাডভার্স পজিশনে আছে মানে ভোগ দখল যারা করছে ওদেরকে 2 দিনের মধ্যে উঠাই দেওয়া হোক। এখন 2 দিনের মধ্যে উঠাই দেওয়াটা অনেক সার্কামস্টেন্সেসে আনজাস্টিফাইড একটা ব্যাপার হয়ে যায়, যে একটা ফ্যামিলি ওখানে হয়তো বা 8 ইয়ার্স বা 10 ইয়ার্স বসবাস করছে, এখন তাদেরকে হঠাৎ করে আপনি ওখান থেকে উইদিন 2 ডেজ এর মধ্যে উঠাই দেওয়ার জন্য যদি কোনো ব্যাপার করেন বা ওই সার্কামস্টেন্সেসে তাদেরকে উঠাই দিতে গিয়ে এই যে কোর্টের জাজমেন্টটা বা এই অর্ডারটা অনুসরণ করতে গিয়ে কোনো ধরনের ঝামেলা হয় বা ওইখানে 1-2 জন ব্যক্তিরে পুলিশ যায় যদি একটু পিটায়ও, সেটা জাস্টিফিয়েবল অ্যাকর্ডিং টু সেকশন 78। কেন? কারণ হচ্ছে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে কোর্টের জাজমেন্ট বা অর্ডারটাকে মানে কি বলবো ফুলফিল করার জন্য তারা কাজটা করছে এবং উইথ গুড ফেথ। এমন না যে ইচ্ছাকৃত ভাবে পুলিশ যে দুজনকে পিটাইছে কোর্টের অর্ডার মানতে গিয়ে, সেরকম না, হয়তো বা সার্কামস্টেন্সেসটা এমন হয়েছিল যে দুজনকে পিটাইতে হয়েছে, ওই সার্কামস্টেন্সেসে কোনো অফেন্স হবে না অ্যাকর্ডিং টু সেকশন 78। নাও সেকশন 79। সেকশন 79 বলছে act done by a person justified or by mistake of fact believing justified by law। এটা হচ্ছে কোনো ব্যক্তি সম্পাদিত কোনো কাজ করছে, সে হয়তো বা ভুলবশত বিশ্বাস করছে যে সে কোনো একটা কোনো একটা কি বলবো কোনো একটা ল অনুযায়ী কোনো একটা কাজ করতেছে, ঠিক আছে, মিস্টেক অফ ফ্যাক্টের কারণে। আচ্ছা, সো এখানে যেটা বলতেছে যে সে কি করলো, সে এমন কোন একটা কাজ করলো ইজ জাস্টিফাইড বাই ল অর হু বাই রিজন অফ মিস্টেক অফ ফ্যাক্ট অর not by reason of mistake of law in good faith believe himself to be justified by law in doing it। সো সে এমন কিছু একটা কাজ করলো, সে বিশ্বাস করতেছে যে সেটা হয়তো বা লিগালি সে করতে পারে বা হয়তো বা ফ্যাক্টটা এমন ছিল তার কাছে একটু এলোমেলো হয়ে গেছে। অনেক সময় হয় না যে আমি আপনাকে বলছি একটা কাহিনী, কাহিনী আপনার থেকে আরেকজন শুনছে, আরেকজনের থেকে আরেকজন শুনছে, মাঝখানে কাহিনী ফ্যাক্টে অনেক পার্থক্য হয়ে গেছে। কেমন হতে পারে, যেমন ধরেন এই বইটাতে একটা উদাহরণ আছে, এটা বই আব্দুস সাত্তারের বইতে একটা উদাহরণ আছে, সেটা সে বলছে ক গকে এমন একটি কাজ করতে দেখে যা তার নিকট খুন বলে মনে হয়েছে, ঠিক আছে, মানে গ আমি দেখলাম আপনি কোন একজন ব্যক্তিকে খুন করতেছেন, আমার কাছে মনে হইলো, ঠিক আছে, ওই যে সিরিয়ালে মাঝে মধ্যে দেখায় যে বা মুভিতেও দেখায় যে আপনি এসে দেখলেন আমি সামনে একজন শুয়ে আছে তার পেটের মধ্যে থেকে ছুরি উঠাচ্ছি, তো আপনি কি ভাববেন, আপনি ভাবছেন যে আমি খুন করছি কিন্তু আমি আসলে খুন করিনি, আমি খুন করার পরে ছুরিটা আমি
উঠাচ্ছি, মানে আমি খুন করিনি, যে খুন করছে সে ছুরিটা ওইভাবে রেখে চলে গেছে, আমি উঠাচ্ছি। ওই যে যে ব্যাপারটা মাঝে মাঝে মুভিতে দেখায়, এই জিনিসটা, এটাই। এটা কি আপনি ফ্যাক্টটা মিস্টেকেনলি আপনি ভাবছেন যে আমি খুন করছি, কিন্তু ওখানে আমি খুন করিনি। আপনি বিশ্বাস করতেছেন আমি খুন করছি, ঠিক আছে? ওই সার্কামস্টেন্সেস গুলো হতে পারে। আচ্ছা, আইনে সকল খুনিকে হত্যাকার্যে রত দেখলেও পাকড়াও করার ক্ষমতা প্রদান করা হয়েছে। সো আপনি কি করলেন? আপনি ধইরা বাইন্ধা আমারে ইয়া করে ফেললেন, আপনি আমাকে ধরে ফেললেন, ঠিক আছে? আপনারা হয়তো বা জানেন যে কিছু কিছু সার্কামস্টেন্সেসে জেনারেল পাবলিককেও পাওয়ার দেওয়া হয়েছে অ্যারেস্ট করার, এটা সিআরপিসিতে আছে। তো আপনি কি করলেন? আপনি আমাকে মাইরা পিটায়া আপনি ভাবছেন আমি খুন করছি, আপনি আমাকে ইয়া করে ফেললেন। এখন যেটা হয়েছে যে আপনি যে কাজটা করছেন আমি তো খুন করিনি, আমি তো ইনোসেন্ট। আপনি মাঝখান দিয়ে আমারে মাইরা পিটাইছেন উইথ গুড ফেথ যে আমি খুন করছি, এটা ভাইবা আমাকে খুনি ভেবে, আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আপনি এমন না যে আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করছেন, সেরকম কিছু না, আপনি গুড ফেথে আমাকে মাইরা পিটাইছেন, ঠিক আছে? এখন আপনি যে আমাকে মারতেছেন, পিটাচ্ছেন, যেখানে আমার কোনো দোষ নেই, সেই সার্কামস্টেন্সেস এ হিসাব অনুযায়ী তো আপনার অফেন্স হওয়া উচিত, তাই না? কিন্তু এখানে আপনার কোনো অফেন্স হবে না, কারণ আপনি মিস্টেকেন অফ ফ্যাক্ট বিলিভ করছেন আপনি বাই ল দ্বারা যে আমি হয়তো বা খুনটা করছি, ঠিক আছে? এবার আসি আমরা সেকশন 80-তে। সেকশন 18 বলছেন accident in doing a lawful act. Nothing is an offense which is done by accident or misfortune and without any criminal intention or knowledge in doing of a lawful act in a lawful manner by lawful means and with proper care and caution. সো কোন একটা লফুল কাজ করতে গিয়ে, আইন অনুযায়ী কোনো কাজ করতে গিয়ে যদি কোনো বিপত্তি বা দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? আইন অনুযায়ী ধরেন যথেষ্ট সতর্কতা যত্ন সহকারে আপনি কোনো একটা কাজ করতে গেলেন, কিন্তু সেই সার্কামস্টেন্সেসে কোনো একটা ব্যাপার ঘটে গেল যেটার কারণে কোনো একটা অফেন্স হয়ে গেল, সেই সার্কামস্টেন্সেসে আপনি ওই অফেন্স হওয়াটাকে ডিফেন্স হিসেবে ব্যবহার করতে পারেন, যে আমি প্রপার ইনস্ট্রাকশন নিয়েছি, প্রপার সব কিছু নিয়েছি, কিন্তু তারপরও আমার যথেষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও একটা অপরাধ হয়ে গেছে। সেটা কেমন হতে পারে? যেমন ধরেন আপনি হয়তো বা কোনো একটা কাজ করতেছিলেন, সাপোজ ধরেন আপনি হয়তো বা কুড়াল দিয়ে কাঠ কাটতেছিলেন, এমন সময় আপনার কুড়ালের মাথার যে পোর্শনটা, ওই পোর্শনটা খুলে গেল, খুলে গিয়ে আপনার পিছনে কোনো একজন ব্যক্তি দাঁড়ানো ছিল, তার মাথায় গিয়ে লাগলো এবং সে মারা গেল। এখন এই সার্কামস্টেন্সেসে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি হয়তো বা পুরো কশন ছিলেন, সব ধরনের প্রপার স্টেপ নিয়েছেন, তারপরও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো এই সার্কামস্টেন্সেসে এই অ্যাক্সিডেন্টটাকে আপনার অপরাধ হিসেবে গণ্য করা হবে না অ্যাকর্ডিং টু সেকশন 80। এবার আসি আমি সেকশন 81-এ। সেকশন 81 যেটা বলছে সেটা হচ্ছে অ্যাক্ট লাইকলি টু কজ হার্ম বাট ডান উইদাউট ক্রিমিনাল ইন্টেনশন অ্যান্ড টু প্রিভেন্ট আদার হার্ম। সেটা কি জিনিস? যে সম্ভবত ক্ষতিকারক কোনো একটা কাজ, কিন্তু অপরাধমূলক কোনো ইন্টেনশন ছিল না বা ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কিছু করা হয়নি, কিন্তু কাজটা এমন টাইপের একটা কাজ, একটা ঝুঁকিপূর্ণ টাইপের একটা কাজ। সেটা কেমন হতে পারে? যে আপনি কি করলেন? আপনি সন্ধ্যার পরে রাস্তার মাঝখানে গর্ত একটা খুঁড়ে রেখে আসলেন, গর্ত খুঁড়ে আপনি রেখে বাসায় চলে আসছেন রাত্রেবেলা, বাসায় এসে আপনি ঘুমায় আছেন। এই যে যে রাস্তার মাঝখানে আপনি গর্তটা খুঁড়লেন সন্ধ্যার পরে যখন লোকজন ছিল না, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, কারণ রাস্তা রাস্তা দিয়ে তো লোকজন চলাফেরা করবে, অন্ধকারে দেখবে না, যে কেউ পড়ে যাবে, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু আপনি যেটা গর্তটা খুঁড়ে আসছেন, আপনার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আপনার হয়তো বা ইন্টেনশন ছিল তারপর দিন ওই গর্তে আপনি গাছ লাগাবেন, ভালো টাইপের ইন্টেনশন আপনার ছিল, কিন্তু এই যে যে কাজটা আপনি করছেন যেটা ইট মাইট কজ হার্ম টু আদার পিপল, ঠিক আছে? সেই সার্কামস্টেন্সেসে আপনার একটা ডিফেন্স আছে যে আপনার কোনো ইন্টেনশন ছিল না, কোনো ধরনের খারাপ কোনো কিছু করার ইচ্ছা ছিল না, সো সেই জন্য আপনি গর্তটা খুঁড়ছিলেন, কিন্তু কাজটা বিপজ্জনক একটা কাজ ছিল, এই জন্য এরকম একটা হয়ে গেছে যে মাঝরাতে ওইখানে কেউ একজন পড়ে মারা গেছে।
সো তখন আপনি সেকশন 81 এর ডিফেন্সটা অ্যারাইজ করতে পারবেন। এরপরে আমি আসি সেকশন 82 তে। সেকশন 82 বলছে হচ্ছে আপনার 9 বছরের কম বয়সী শিশু কর্তৃক সম্পাদিত কাজকে তারা বেসিক্যালি কোনো অপরাধ হিসেবে গণ্য করতেছে না। আন্ডার 9 যারা, ঠিক আছে, তাদের অপরাধকে গণ্য করা হচ্ছে না। আচ্ছা, 82 তে এই কথা বলছে। 83 তে আবার কি বলছে, 9 বছরের অধিক মানে অ্যাক্ট অফ এ চাইল্ড অ্যাবভ 9 আন্ডার 12 অফ ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং। 9 বছরের নিচে যারা, তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই, মানে যাই করুক না কেন সেটা অফেন্স হিসেবে কাউন্ট হচ্ছে না। আচ্ছা, কিন্তু 9 বছরের বেশি, ঠিক আছে, 9 বছরের অধিক মানে 10 বছর, 12 বছরের কম মানে 10 আর 11, সেই সময়টা অপরিপক্ক অপরিণত বুদ্ধি যাদের, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে বলতেছে যে who has not attained sufficient maturity of understanding to judge of the nature and the consequence of his conduct on that occasion. এই যে যে বয়সটা 9 থেকে 12, এইটাতে হচ্ছে কাউন্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে ওই বাচ্চার ম্যাচুরিটির উপরে। অনেক বাচ্চা দেখা যায় না যে বয়স কম বাট পটপট পটপট বেশি করে, বোঝে বেশি, হ্যাঁ, ওই যে দাদাগিরি থেকে সুচ্ছু বাচ্চারা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা কিন্তু পটপট পট করে, অনেক বেশি কিছু জানে। তো এই ধরনের যদি ম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন তাকে লায়াবল করা যেতে পারে 9 আর 12-র মাঝখানে যে ব্যাপারটা, কিন্তু 9 এর নিচে হলে কোনোভাবেই তাকে আপনি লায়াবল করতে পারবেন না। এবার আসি আমি 84-এ। আনসাউন্ড মাইন্ড যাদের বা পাগল বলতে পারেন বা অপ্রকৃষ্ট যারা, তাদেরকে বলা হচ্ছে যে by reason of unsoundness of mind is incapable of knowing the nature of the act or that he is doing what is either wrong or contrary to law. আনসাউন্ড মাইন্ড যাদের আছে, যারা পাগল আছে বা অটিস্টিক আছে, তাদের মেন্টালিটি যদি এরকম থাকে যে সে কি করছে ইট ইজ রং অর রাইট অ্যাকর্ডিং টু ল, এই জিনিসটা তার যদি বোঝার মতো ক্ষমতা না থাকে, সেই সার্কামস্টেন্সেসে তাকে কোনো অফেন্সে লায়াবল করা যাবে না অ্যাকর্ডিং টু সেকশন 84। আচ্ছা, এবার আসি আমরা সেকশন 85। 85 বলছে act of a person incapable of judgment by reason of intoxication caused against his will। আচ্ছা, মদ খাচ্ছেন, একটা হচ্ছে ভলেন্টারি ইনটক্সিকেশন আর একটা হচ্ছে ইনভলেন্টারি ইনটক্সিকেশন। ভলেন্টারি ইনটক্সিকেশন কি, আপনি নিজে ভলেন্টারিলি নিজে যে মদ খান বা গাঁজা খান বা যেটাই খান, সেটা খাবার পরে আপনার যে নেশাটা হচ্ছে সেটা আপনি ভলেন্টারিলি খেয়েছেন, নিজে ইচ্ছাকৃতভাবে খেয়েছেন। আর একটা হচ্ছে অন্যে আপনাকে জোর করে খাইয়ে দিয়েছে, সেটা হতে পারে বাই মিস্টেক বা সেটা হতে পারে বাই ব্ল্যাকমেল বা সেটা হতে পারে সে অন্য কোনোভাবে সে আপনাকে খাইয়েছে। তো এই সার্কামস্টেন্সেসে আমরা সেকশন 84-এ যেটা করছি সেটা হচ্ছে ইনটক্সিকেশন এগেইনস্ট হিজ উইল, মানে নিজের ইচ্ছা ছাড়া তাকে যখন ইনটক্সিকেটেড করা হয়েছে, মানে অন্য কেউ তাকে কোনো একটা কিছু মিশিয়ে খাওয়াই দিছে বা সিগারেট বলে গাঞ্জাতে টান দিয়ে দিয়াই দিছে, সামথিং লাইক দ্যাট, সেই সার্কামস্টেন্সেসে সেকশন 85 এর ডিফেন্স সে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, বাই রিজন অফ ইনটক্সিকেশন ইনক্যাপাবল অফ নোয়িং দ্য নেচার অফ অ্যাক্ট, যেহেতু ইনটক্সিকেটেড সার্কামস্টেন্সেসে সে কি করছে এটা সে নিজেও জানে না, or he is doing what is either wrong or contrary to law, provided that the thing which intoxicated him was administered to him without his knowledge and against his will। এই সার্কামস্টেন্সেসে যেহেতু তার কি ঘটতেছে কি হচ্ছে এটা বোঝার মতো সার্কামস্টেন্সেসে সে নাই, সো এখানে কোনো অফেন্স হবে না। এবার আসি আমি 86-এ। 86 বলছে offense requiring a particular intent or knowledge committed by one who is intoxicated, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি দ্বারা বিশেষ উদ্দেশ্য বা জ্ঞান সাপেক্ষ অপরাধ। সেটা কি জিনিস? In case where an act done is not an offense unless done with a particular knowledge and intention, সেটা তো আমরা গত 2-3 ক্লাস ধরেই পড়তেছি যে একটা অফেন্স করতে হলে মিনস রিয়া বা নলেজ বা ইন্টেনশন থাকাটা জরুরি। A person who does the act
in a state of intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had. শোনা যাচ্ছে না? তাহলে আপনার যে কথা বলছিলেন আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, বাকি সবাই শুনতে পাচ্ছে? বাকি সবাই শুনতে পাচ্ছে? আপনার ওখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনি একটু কাইন্ডলি আপনার ইন্টারনেটটা চেক করেন বা হেডফোনটা চেক করেন, ডু সামথিং। বাকি সবাই শুনতে পাচ্ছে? So, যেটা বলছিলাম, a person who does the act in a state of intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had if he had not been intoxicated, unless the thing which intoxicated him was administered to him without his knowledge or against his knowledge. আচ্ছা, আগের যেটা আমরা বললাম 85 কি বললো, যে আপনি কোন একটা অফেন্স করেছেন যখন আপনি ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন এগেইনস্ট ইয়োর উইল, মানে হচ্ছে অন্য কেউ আপনাকে ইনটক্সিকেটেড করেছে, তারপরে আপনি কোন একটা অফেন্স করছেন, সো আপনি লায়াবল হচ্ছেন না। 86 এ বলছে কিন্তু যদি এমন হয় যে আপনি নিজে ইনটক্সিকেটেড, নিজেই ইনটক্সিকেটেড হয়েছেন, ঠিক আছে, তারপরে গিয়ে আপনি কোন একটা অফেন্স করেছেন, এই সার্কামস্টেন্সেসে যদি আপনি ইনটক্সিকেটেড না থাকতেন, তাহলে যদি আপনার হয় না যে আমি আজকে চিন্তা করতে, আজকে আমি সাপোজ নর্মাল আছি, মদ টদ খাইনি কিছু, এই অবস্থা আমি আপনার বললাম যে আমার না ওরে খুন করতে ইচ্ছা করতেছে, ও আমার সাথে এরকম করলো, আমি ওরে খুন করব, ও একটা শয়তান, ও একটা ফাজিল, ও আমার জীবনটা ধ্বংস করে দিছে, আমাকে তেনা তেনা বানাই দিছে, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট, ব্লা ব্লা আমি আপনার বললাম। এরপরে আমি কি করলাম, আমার তো মেজাজ মর্জি খুব খারাপ, আমার ইন্টেনশন আমি ওকে খুন করব, আই হ্যাভ দ্য নলেজ অর ইন্টেনশন, এরপরে আমি নিজে গিয়ে 2-3 প্যাক মারলাম, প্যাক মারার পরে তো আমি ইনটক্সিকেটেড হয়ে গেছি, তারপরে আমি যে খুন করলাম, এই সার্কামস্টেন্সেসে আমি কোনো ডিফেন্স অ্যারাইজ করতে পারবো না। কিন্তু এমন যদি হয় আমি আপনার সাথে গল্প টল্প করলাম, আমি আপনারে বললাম যে ও আমার সাথে এরকম করছে, ও অনেক খারাপ, হেন তেন, আমার ওরে খুন করা উচিত, আমি ওরে খুন করে ফেলবো, হ্যাঁ, এগুলা বললাম টললাম, আপনি আপনিও হয়তো বা তার শত্রু, আপনি চিন্তা করলেন আজকে একটা কাহিনী পাইছি, আপনি আমার ড্রয়িংস এর মধ্যে কোনো একটা কিছু মিশাই দিলেন, ইনটক্সিকেটেড কিছু মিশাই দিলেন, তখন আমি ইনটক্সিকেটেড হয়ে গেলাম, তারপরে আমি গিয়ে ওরে খুন করলাম, এই সার্কামস্টেন্সেসে আবার কিন্তু আমি ডিফেন্স পাবো। কিন্তু আমি নিজে খায়া যায় আপনার ওরে খুন করে আসছি, ওই সার্কামস্টেন্সেসে আমি ডিফেন্স পাবো না। এবার আসেন সেকশন 87, act not intended but act not intended, যে কাজটা করছেন সেটা উদ্দেশ্যমূলক না, and not known to be likely to cause death or grievous hurt done by consent, এমন কিছু একটা আপনি করছেন, আপনার কোনো ইন্টেনশন ছিল না এবং আপনি জানেনও না এই কাজটা করলে পরে কোনো মৃত্যু হতে পারে কারো, অথবা গ্রিভিয়াস বডি হার্ম হতে পারে, মানে গুরুতর ভাবে জখম হতে পারে, এরকম কোনো একটা কিছু হতে পারে, সেটা আপনি জানতেন না, আপনার ইন্টেনশন ছিল না, বা হয়তো বা আপনি করছেন কিন্তু খারাপ করার উদ্দেশ্য করেন নাই, আমি হয়তো বা আপনার কনসেন্ট দিছি যে এ তুই এটা আমার ছুঁইরা মারবি, সাপোজ ধরেন আপনি আমরা দুইজন ফ্রেন্ড, উই আর প্লেইং উইথ সামথিং ভেরি হার্ড, ধরেন স্টিক টাইপের বা ছুরি টাইপের, হ্যাঁ, যে কি হয়েছে তুই ছুরি মারবি, আমার মাথার উপরে আপেল আছে, দেখ আপেলে তুই গাঁথতে পারিস কিনা, ঠিক আছে, আই গেভ ইউ দ্য কনসেন্ট, রাইট, কিন্তু এবং আপনারও কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই, আপনার উদ্দেশ্য আপেলে মারবেন, আপনি আপেলে মারতে চাই আমার কপালের মাঝখানে দিলেন টুম্মা মারে, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেস কথা বলতেছি, বলতেছে যে নাথিং হুইচ ইজ নট ইন্টেন্ডেড টু কজ ডেথ, কোনো ইন্টেনশন ছিল না, অর গ্রিভিয়াস হার্ট, কোনো ইন্টেনশন ছিল না, হুইচ ইজ নট নোন বাই ডুয়ার টু বি লাইকলি টু কজ ডেথ, সো আমি আপনার আপেলে মারতে বলছি, আপনার মানে কোনো ইচ্ছাই ছিল না বা আপনি জানেনও না এরকম কাহিনী ঘটবে, by reason of harm which it may cause or be intended to the doer to cause or any person above 18 years of age who has given consent, 18 বছরের উপরে আমি আপনাকে বললাম যে তুই আমার মাথায় আপেল রাখবি, আপেলে তুই ছুরিটা গাঁথবি, আচ্ছা, কনসেন্টটা কিরকম হতে পারে, এক্সপ্রেস কনসেন্টও হতে পারে, ইমপ্লাইড কনসেন্টও হতে পারে, to suffer that harm by reason of any harm which it may be known to the doer to be likely to cause any other such person who have consented to take the risk of that crime.
সো এই সার্কামস্টেন্সেসে কোনো অপরাধ হবে না, যে কি আমি আপনাকে কনসেন্ট দিছি, আপনি ছুরি মারছেন, আপনার কোনো ইন্টেনশন ছিল না আমাকে মারার বা গ্রিভিয়াস বডিলি হার্ম করার কোনো উদ্দেশ্যই ছিল না আপনার, সেই সার্কামস্টেন্সেসে হয়তোবা আপনি আমাকে ঠিক মতোই আপনি ছুরিতেই সরি আপেলেই ছুরিটা মারতেন, কিন্তু এমন সময় হয়তোবা আমি কোনো কারণে পা পিছলে পড়ে গেছি বা কোনো একটা কিছু ঘটেছে অ্যাক্সিডেন্টালি, এবং ছুরিটা এসে আমার কপালের মাঝখানে লেগেছে অ্যান্ড আই ওয়াজ গ্রিভিয়াস বডিলি হার্ম। ওই সার্কামস্টেন্সেসে আপনি কোনো অফেন্সের জন্য লায়াবল হবেন না। এরপরে আসেন সেকশন 88। সেকশন 88 হচ্ছে act not intended to cause death done by consent in good faith for the person's benefit। ঠিক আছে, যে এমন কোনো একটা কিছু করছি যেটা আপনার মৃত্যু ঘটানো বা খারাপ কোনো কিছু করার উদ্দেশ্যে ছিল না, আপনার ভালো করার উদ্দেশ্যে ছিল। সেটা কি জিনিস? সেটা হতে পারে যে আপনি চরম কোনো রোগে চলতেছে আপনার, চরম কোনো রোগে আপনি আক্রান্ত, সেই সার্কামস্টেন্সেসে আমি আপনার অপারেশন করার সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, এখন ব্যাপারটা এরকম যে আপনার অপারেশন করার সিদ্ধান্ত নিলাম, আপনার অপারেশন হলো এবং আপনি মারা গেলেন। এখন আমি তো সরল বিশ্বাসে আপনার ভালো করার জন্য ফর ইয়োর বেনিফিট আমি আপনার অপারেশনটা করছি, এরপরে আপনি যদি মারা যান, সেই সার্কামস্টেন্সেসে আই হ্যাভ এ ডিফেন্স অ্যাকর্ডিং টু সেকশন 88, যে আমি সেটার জন্য লায়াবল হব না, কারণ আমার ইচ্ছা ছিল আপনার ভালো করা, কিন্তু আপনার যে অপারেশন করার ফলে মৃত্যুটা ঘটবে এটা আমার কোনো ইন্টেনশন ছিল না, এমন না যে আমি ইচ্ছাকৃতভাবে আপনার অপারেশনটা করেছি যাতে আপনি মারা যান, এরকম কিছু না, আপনার বেনিফিটের জন্যই করেছি, তারপরে আপনি মারা গেছেন, সেখানে আমি লায়াবল থাকবো না। Section 89, act done in good faith for the benefit of child or innocent person by or by consent of the guardian। So কোন একটা কাজ গুড ফেথে করতেছেন, কোন একটা বাচ্চার সার্কামস্টেন্সেসে অথবা যিনি পাগল তার সার্কামস্টেন্সেসে, বাট কনসেন্ট নিয়ে। বাচ্চা কি জিনিস? বাচ্চা হচ্ছে 12 বছরের নিচে যারা আছে, আমরা কিছুক্ষণ আগে যে পড়লাম, 12 বছরের নিচে যারা আছে আর যারা ইনসেন আছে, ঠিক আছে, তাদের জন্য আপনি কোন একটা কাজ করলেন যেটা তার বাচ্চার গার্ডিয়ান বা ইনসেন যে আছে তার গার্ডিয়ানের সম্মতি নিয়ে, ঠিক আছে, ওই সার্কামস্টেন্সেসে কি বলতেছে যে ইজ কই গেল, আন্ডার 12 years of age or of unsound mind by or by consent either express or implied of the guardian or the other person having lawful charge of that person is an offense by reason of any harm which it may cause or be intended by the doer to cause or be known by the doer to be likely to cause to that person, provided that these exceptions shall not intend to the intentional causing of death or to the attempting to cause death। চারটা সার্কামস্টেন্সেসে এই জিনিসটা হবে না। কি জিনিস হবে না? আমি বললাম যে কোন একটা কাজ আপনি হয়তোবা বাচ্চার বা ইনসেন কারো ভালো করার জন্য করছেন, এরপরে সেটা দেখা গেল যে আপনি তারে ঘুরতে নিয়ে গেছেন, কোন একটা বাচ্চাকে আপনি ঘুরতে নিয়ে গেলেন, তার গার্ডিয়ান বললো যে ঠিক আছে তুমি ঘুরতে নিয়ে যাও আমার বাচ্চাটাকে, রমনা পার্কে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে বাচ্চা দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চা হারাই গেল, এই সার্কামস্টেন্সেসটা আপনার পানিশমেন্ট হবে না। বাট এই এক্সেপশনটা চারটা জায়গায় কভার দিচ্ছে না। কোন চারটা জায়গা? একটা হচ্ছে shall not extend to the intentional causing of death or to the attempting to cause death। আপনি বাচ্চার গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে বাচ্চারে ঘোরানোর জন্য নিয়ে গেলেন রমনা পার্কে, তারপরে আপনি রমনা পার্কে যে পানির মধ্যে ধইরা চুবনি মারলেন বা চুবনি মারার চেষ্টা করলেন, যেটার ফলে বাচ্চাটা মারা গেল, বা চুবায়া আপনি তারে মারার চেষ্টা করলেন, attempting to cause death, সেই সার্কামস্টেন্সেসে 89 এ ডিফেন্স অ্যাপ্লিকেবল না। Second circumstances, that these exceptions shall not extend to the doing of anything which the person doing it knows to be likely to cause death or for any purpose other than of preventing death, grievous hurt or disease or infirmity। অথবা কোনটাও কাভার দিবে না যে এমন কিছু একটা আপনি খেলছেন ওর সাথে রমনা পার্কে, হঠাৎ করে আপনি ওকে একটা ধাক্কা মারলেন, ও ইসের মধ্যে যেয়ে পড়ে গেল,
ওই পানির মধ্যে গিয়ে পড়ে গেল এবং ওর হাত পা ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, বা ইয়া হলো, কি বলে, কানের সমস্যা হলো, গ্রিভিয়াস হার্ট, যেগুলো আমরা যখন আর একটু সামনের দিকের সেকশন পড়বো তখন আমরা দেখব যে, সরি আজকের ক্লাসেই আমরা দেখবো যে কোনগুলাকে গ্রিভিয়াস হার্ট বলা হয়। ঠিক আছে, তো দাঁত পড়লেও গ্রিভিয়াস হার্ট হয়, যে দাঁত পড়ে গেল বাচ্চাটা, সেই সার্কামস্টেন্সেস 18 এনি ডিফেন্স আপনি ব্যবহার করতে পারবেন না। থার্ড অপশন, shall not extend to the voluntary causing of grievous hurt or to the attempting to cause grievous hurt unless it be for the purpose of preventing death or grievous hurt or by curing any grievous disease or infirmity। আচ্ছা, কি জিনিস সেটা হচ্ছে যে সাপোজ ধরেন ওই বাচ্চাটাকে আরেকজন এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, তো ওই ছিনতাইকারীকে আপনি, ওই ছিনতাইকারী বা অন্য কেউ একজন এসে তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলতে গেছিল, ঠিক আছে, তো তাকে ধাক্কা দিয়ে পানিতে যখন ফেলতে গেছে তখন আপনি কি করলেন, আপনি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে অন্যদিকে ফেলে দিলেন যাতে সে পানিতে না ফেলতে পারে, পানিতে ফেললেও গ্রিভিয়াস বডলি হার্ম হয়ে যাবে, সেটাকে রোধ করার জন্য আপনি যদি ছোট কিছু করেন সেই সার্কামস্টেন্সেসে এই ডিফেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অন্যান্য সার্কামস্টেন্সেসে আপনি এই ডিফেন্সটা অ্যাপ্লাই করতে পারছেন না। Fourthly, বলতেছে in this exception shall not extend the abatement of any offense and to committing which offense it would not extend। abatement হচ্ছে আপনি কি করলেন, যে অন্য কোনো একটা অফেন্সে সাহায্য করছেন, হয়তোবা বাচ্চাটাকে আপনি ঘুরাইতে নিয়ে গেছেন, এখন বাচ্চাটাকে আপনি কি বলবো, বাচ্চাটাকে হয়তোবা বাচ্চাটা কোনোভাবে পড়ে ব্যথা পেয়েছে, ঠিক আছে, খেলতে যেয়ে ব্যথা পেয়েছে, এখন এই সার্কামস্টেন্সেস তো আপনি তার গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে গিয়েছিলেন, তাই না, এখন কিন্তু আপনি ওই বাচ্চাটা পড়ে ব্যথা পাইছে, ওটার পিছনে রিজন ছিল হয়তোবা বাচ্চাটা আপনাকে এমন কারোর সাথে কথা বলতে দেখছে যার সাথে আপনি হয়তোবা প্ল্যান করতেছেন ওই বাচ্চার বাসায় তারপর দিন আপনি ডাকাতি করবেন, অ্যাবেটমেন্ট অফ অ্যান অফেন্স, সেটা দেখে ফেলছে, সেই কারণে হয়তোবা আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, সো সে ব্যথা পেয়েছে, এই সার্কামস্টেন্সেসে আপনি ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি অন্য একটা অফেন্সের অ্যাবেটমেন্ট করতেছেন, তখন আপনি কোনো একটা হার্ম করে ফেলছেন এই বাচ্চা বা ইনসেন্ট পার্সনের, সো তখন আপনি 89 এক্সটেন্ড করতে পারবেন না। আচ্ছা, সেকশন 90, consent known to be given under fear or misconception, যে কনসেন্ট দিয়েছে কিন্তু সেই কনসেপ্টটা হয়তোবা ভয়ে ভীতি প্রদান করা হয়েছে সেই জন্য দিয়েছে, অথবা কনসেন্ট দিয়েছে ভুল একটা জিনিস বিশ্বাস করে, সে হয়তোবা আপনাকে ভালো মনে করতেছে সেটা বিশ্বাস করে আপনাকে কনসেন্ট দিয়েছে। Consent is not such a consent as is intended by any section of this code. The consent is given by a person under fear of injury or under a misperception of fact, and if the person doing the act knows or has reason to believe that the consent was given in consequence of such fear or misperception, or ইনসেনের ক্ষেত্রে কি ধরনের কনসেন্ট দিল, if the consent is given by a person who from unsoundness of mind intoxicated and is unable to understand the nature and consequence of that to which he gave his consent, or consent of child unless the contrary appears in the context if the consent is given by a person who is under 12 years of age। সো কনসেন্টটা এরকম টাইপের কনসেন্ট হতে হবে যে আপনি ফেয়ারের মাধ্যমে কনসেন্ট দিচ্ছেন, এরকম হওয়া যাবে না, আপনাকে ভয় দেখায় আপনার বাচ্চা বাসা থেকে নিয়ে চলে গেল, সেই কনসেন্ট ভ্যালিড কনসেন্ট না,
এবং তখন যদি কোনো অফেন্স হয়, আপনি কনসেন্ট দিছেন এইটা বলে তারা সেই অফেন্স থেকে লায়াবিলিটি রিমুভ করতে পারবে না, তারা লায়াবল হবে, কারণ আপনি যে কনসেন্টটা দিচ্ছেন ওই কনসেন্টটা ভ্যালিড কনসেন্ট ছিল না। সাবসিকুয়েন্টলি ইনসেন্ট পারসন বা চাইল্ড যদি কোনো ব্যাপারে কনসেন্ট দেয় যে ঠিক আছে আঙ্কেল চলো আমি তোমার সঙ্গে ঘুরে আসি, ঘুরাই টোরাই নিয়ে এসে আপনি বা আপনি ওই বাচ্চাকে নিয়ে চলে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন, আপনি বললেন যে বাচ্চা তো কনসেন্ট দিছে এই জন্য আমি ওরা ইন্ডিয়া নিয়ে চলে আসছি, ওই বাচ্চা আন্ডার 12 এর বাচ্চার কনসেন্ট দেওয়ার মতো সার্কামস্টেন্সেস নেই, তার কনসেন্ট ভ্যালিড কনসেন্ট না। সো আপনি যে ডিফেন্স দিবেন যে সে কনসেন্ট দিছে সেই জন্য আমি তারা ইন্ডিয়া নিয়ে চলে আসছি, সেটাকে আপনি ডিফেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন না। কনসেন্ট ডিফেন্সের কথা বলছে সেকশন 90 তে। Section 91. Exclusion of act which are offences independently of exclusion of act which are offences independently of harm caused. যেসব কাজ করতে গেলে ক্ষতি হতে পারে, যেসব কাজ সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য সেসব কাজ বর্জন। সেটা কি জিনিস? Section 87, 88 এবং 89 does not extend to act which are offences independently of any harm which they may cause or be intended to cause or be known likely to cause or the person giving the consent or on whose behalf the consent is given. So আমরা 87, 88 এই দুটাতে আমরা কিসের কথা বলছি তাই না? আপনার কি হচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তির মৃত্যু ঘটাচ্ছেন কিন্তু আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বা গুরুতর আঘাত করতেছেন আপনার কিন্তু কোনো ধরনের খারাপ উদ্দেশ্য ছিল না, তাই না? এই দুটো জিনিস আমরা পড়লাম না সেকশন 87, 88 এ। তো আমরা কোন সেকশন দেখতেছিলাম? 91। সো এখন এই সার্কামস্টেন্সেসে সেকশন 91 এ এসে exclusion of act which are offenses independently of caused harm, এই সার্কামস্টেন্সেসে এসে সেইটা সেই ব্যতিক্রমগুলো আর কাজ হবে না। সেটা কিরকম? যে কাজ সম্পন্ন করার জন্য কোনো ব্যক্তি সম্মতি দেয় বা যার সপক্ষে দেওয়া হয় তার ক্ষতি করতে পারে অথবা তার ক্ষতি করার উদ্দেশ্যে সম্পাদিত অথবা কোনো ক্ষতি হতে পারে জেনে সম্পাদিত, কিন্তু উক্তরূপ সম্ভাব্য অনিষ্ট ক্ষতি না হলেও কাজটি অপরাধমূলক বলে গণ্য হয় এবং সেসব কাজের ক্ষেত্রে 88, 87, 89 এর ধারাগুলো প্রয়োগ হবে না। যে আপনি কোন একটা কাজ করতে গিয়ে আপনি ক্ষতি করলেন, আপনি আমার বাচ্চাকে ঘুরাইতে যায় আপনি কি করছেন, আপনি আমার বাচ্চার দাঁত ফেলাই দিয়ে আসছেন, ঠিক আছে? এই সার্কামস্টেন্সেস গুলাতে আপনার ওই ইসের মানে কি বলে মানে আদার দেন দা ডেথ বা গ্রিভিয়াস বডিলি হার্মের যে সার্কামস্টেন্সেস গুলো, এই সার্কামস্টেন্সেস গুলো ছাড়া এই কনসেন্টটা ব্যবহার করা যাবে না। এবার আমরা আসি সেকশন 95 এ। 95 এ গেলাম কেমনে? আচ্ছা, অ্যাক্ট কজিং স্লাইট হার্ম। Nothing is an offense by reason that it cause or that it is intended to cause or that it is known to be likely to cause any harm if that harm is so slight that no person of ordinary sense or temper would complain of such harm. যে এমন টাইপের কোন একটা ক্ষতি হয়েছে যেটা নর্মাল আমরা ব্যক্তিরা মনে করি ইটস ওকে, হয় না যে রাস্তায় আপনি যখন হাইটে যাচ্ছেন তখন পাশ দিয়ে কোনো একজন আপনার এই গুতা মারলো, ঠিক আছে, তখন সে হয়তো বা সরি বললো, আপনি বললেন ইটস ওকে। এই টাইপের সার্কামস্টেন্সেস গুলো যে নর্মাল একজন অর্ডিনারি ব্যক্তি যদি এটা মাফ করে দেয়, কিন্তু আপনি কি করলেন, আপনি এমন একজন তেরা ব্যক্তি আপনি এটাতে মাফ করলেন না। কি এর সরি, আপনি আমার ঘুষি মারছেন, আপনি আমাকে ধাক্কা মারছেন, এর মানে হচ্ছে এবিএইচ হয়েছে, মানে অ্যাকচুয়াল বডলি হার্ম যেটাকে বলা হয়, এবিএইচ হয়েছে, এটার জন্য আমি আপনারে ইয়াতে মামলা করব, আমি আপনার এগেইনস্টে, ঠিক আছে, মামলা করব কিন্তু আমি আপনার এগেইনস্টে। এখন আমি খেপে গেলাম, এই সার্কামস্টেন্সেস গুলাতে আপনি ডিফেন্স দেখাইতে পারেন যে ভাই রাস্তাঘাটে আমরা যখন চলছি ফিরতেছি ভিড়ের মধ্যে একটু একটু ধাক্কা লেগেই যায়, বা অনেক সময় হয় না যে আমরা আমাদের হাই হিল দিয়ে বাসের মধ্যে দেখা যায় যে কোনো একজনের পায়ের ওপর পাড়া দিয়ে বসি, এটা হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো স্লাইট হার্ম, নর্মাল সার্কামস্টেন্সেসে এই জিনিসগুলাকে হয়তোবা অফেন্স হিসেবে কাউন্ট করা
হয় না। তো এই সার্কামস্টেন্সেসে যদি আপনি এরকম টাইপের কোনো একটা অফেন্স করে থাকেন, ইউ ক্যান শো দ্য ডিফেন্স। এবার আসি আমি 92, অ্যাক্ট ডান ইন গুড ফেথ ফর দ্য বেনিফিট অফ এ পারসন উইদাউট কনসেন্ট। এর আগে একটা আমরা পড়ছিলাম, সেটা ছিল উইথ কনসেন্ট, যে আপনি কোনো একজন ব্যক্তির অপারেশন করা দরকার, আপনি অপারেশন করলেন উইথ কনসেন্ট নিয়ে, তারপরে ভদ্রলোক মারা গেল, তখন আপনি ডিফেন্স শো করতে পারবেন। আর 92 হচ্ছে আপনি উইদাউট কনসেন্ট ছাড়াই কোনো একটা কিছু করছেন, এরপরে ভদ্রলোক মারা গেল, সেই সার্কামস্টেন্সেসে বলতেছে যদি কোনো ব্যক্তি উপকার করার ইচ্ছায় বা সরল বিশ্বাসে বিনা অনুমতিতে মনে করলেন যে এটা আপনার কাছ থেকে অনুমতি কেন নিব, এটা তো ওর ভালোর জন্যই, আমি কাজটা করে ফেলি, সেই সার্কামস্টেন্সেসে আপনি কোনোভাবে লায়াবল হবেন না। বাট 4টা সার্কামস্টেন্সেস আছে, এগুলো হলে আপনি লায়াবল হবেন। ফার্স্টটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটাইতে চাইলেন বা মৃত্যু ঘটে গেল, সেই সার্কামস্টেন্সেস, বা অ্যাটেম্পটেড মার্ডার হয়ে গেল বা অ্যাটেম্পটেড কজিং ডেথ হয়ে গেল, আপনি যে কাজটা করছেন সেটাতে মৃত্যু ঘটে গেল, ইন্টেনশনাল মৃত্যু ঘটে গেল, ঠিক আছে, সেই সার্কামস্টেন্সেসটা। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে আমরা ইসেদের চাইল্ডের ক্ষেত্রে পড়ছিলাম যে চাইল্ডের কনসেন্ট দিচ্ছে, কিন্তু 4টা সার্কামস্টেন্সেস আছে, এই সার্কামস্টেন্সেস লাস্ট এটা পড়ছিলাম অ্যাবেটমেন্ট অফ অফেন্স, আর একটা হচ্ছে ভলেন্টারি কজিং হার্ট, আরেকটা হচ্ছে যে গ্রিভিয়াস বডিলি হার্ট, আর একটা হচ্ছে কজিং ডেথ। এই 4টা সার্কামস্টেন্সেস হলে উইদাউট যে কনসেন্ট আপনি আমার ভালো গুড ফেথের জন্য করছেন, এই যে ডিফেন্সটা, ইউ কান্ট অ্যাপ্লাই দিস ডিফেন্স। 93, communication made in good faith. No communication made in good faith is an offense by reason of any harm to the person who made it is made, if it is made for the benefit of that person. আচ্ছা, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কেমন জিনিস? সাপোজ ধরেন আমি আপনারে বললাম আমি ডাক্তার, এটা নর্মালি এখানে ব্যবহার করা হয় অনেক অনেক ফ্যাক্টের ক্ষেত্রে। আমি আপনাকে ডাক্তার, আমি আপনারে বললাম আপনি তো বেশি দিন বাঁচবেন না, আপনি ইয়া হয়ে যাবেন, মাত্র 2 মাস বাঁচবেন, আপনার ক্যান্সারের অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে আপনি হার্ট অ্যাটাক করে আগেই মরে গেলেন। এখন আমি তো আপনাকে ইনফরমেশনটা দিছি গুড ফেইথে, যে আপনার এমন একটা রোগ হয়েছে, আপনার জানা দরকার যে আপনার এরকম সিরিয়াস একটা রোগ হয়েছে, হয়তো বা 2 মাস আপনি বাঁচবেন, কিন্তু এটা শুনে আপনি আগেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন, আমার কোনো লায়াবিলিটি নেই। 94, act to which a person is compelled by threat, ভীতি প্রদর্শনের ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি দ্বারা সম্পাদিত কোনো কাজ। ওই যে বলতেছিলাম যে হয়তোবা আপনাকে ভয় দেখানো হলো যে তুই যদি এই কাজটা না করিস তোর মায়েরে উঠাই নিয়ে যাব, কিন্তু সামথিং লাইক দ্যাট, তখন আপনি কি করলেন, আপনি ভয়ে হয়তোবা কোনো একটা চুরি আপনাকে দিয়ে করাচ্ছে বা কোনো একটা ডাকাতি আপনাকে দিয়ে করাচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে আপনি ওই অফেন্সটা করে ফেললেন, দ্যাটস ইট, এটাই 94। সো এই গেল হচ্ছে আমার জেনারেল ডিফেন্স। এরপরে আমার আছে হচ্ছে প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্সের রাইটগুলো শুরু হয়েছে সেকশন 96 থেকে 106 পর্যন্ত। আচ্ছা, প্রাইভেট ডিফেন্স কোনগুলো? যেগুলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়। আচ্ছা, 96 বলছে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন দ্য এক্সারসাইজ অফ এ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আপনার প্রাইভেট ডিফেন্স ব্যবহার করার জন্য, মানে নিজেকে বাঁচানোর জন্য যে ধরনের ইয়া আপনি অ্যাপ্লাই করেন, সেটা কখনো অফেন্স হিসেবে ব্যবহার করা হয় না, মানে অফেন্স বলা যাবে না। আপনি নিজেকে বাঁচানোর জন্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স যখন এক্সারসাইজ করবেন, সেটা কখনোই অফেন্স হিসেবে কাউন্ট হবে না। এটা বলছে 96। 97 বলছে এভরি পারসন হ্যাজ এ রাইট টু ডিফেন্ড, মানে আপনি আমাকে মারতে আসছেন, আমার রাইট আছে, আমি ডিফেন্ড করব আমার বডি, আমার প্রপার্টি। আপনি আমার ঘরে চুরি করতে আসছেন, আমি আপনার ধরে পিটাইতে পারি, বা আপনি আমাকে মারতে আসছেন, আমি আপনাকে মারতে পারি, দিস ইজ মাই রাইট। তো এই রাইটটা বললাম দুইটা, একটা হচ্ছে
আপনার নিজের বডি, অথবা ধরেন আপনাকে মারতে আসছে, অথবা আপনার হাজবেন্ডকে মারতে আসছে, অথবা আপনার ভাইকে মারতে আসছে, বোনকে মারতে আসছে, আপনার বোনকে মারতে আসছে, আপনি ধরে তখন তারে পিটাইলেন, ইউ হ্যাভ দ্যাট রাইট। আপনার প্রপার্টি চুরি করতে আসছে, অথবা আপনার পাশের বাসার আন্টির প্রপার্টি চুরি করতে চোর আসছে, আমরা সবাই মিলে যাই না আন্টির বাসায় চোরদের ধরতে পিটাইতে, ইউ হ্যাভ দ্যাট রাইট। এই কথাই বলতেছে সেকশন 97। 98 বলতেছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট দ্য অ্যাক্ট অফ এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। যিনি মানে পাগল, আমরা সহজ বাংলায় যেটাকে বলি যে যিনি পাগল, তার সার্কামস্টেন্সেসে, তার সার্কামস্টেন্সেসে কি, when an act which would otherwise be a certain offense is not that offense, অন্য কেউ করলে সেটা অফেন্স হতো, কিন্তু আনসাউন্ড পারসন যে করছে by reason of youth, the want of maturity of understanding, the unsoundness of mind, or the intoxication of the person doing that act, or by reason of any misconception on that part of that person, every person has the same right of private defense against that act which he would have if he act were that অফেন্স। যে কি হচ্ছে, যেহেতু তার এই জিনিসগুলো নাই, সে হয়তো ইনটক্সিকেটেড ছিল, মিসপারসেপশন ছিল, যে সে মনে করছে আমি খুন করছি, এই চিন্তা করে সে আমার ধরে পিটাইছে, ঠিক আছে, আনসাউন্ড মাইন্ড ছিল, ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং নাই, বা অটিস্টিক, ঠিক আছে, এই ব্যাপারগুলাতে যদি অফেন্স ঘটে তখন সেটা কি বলবো রাইট টু প্রাইভেট ডিফেন্সের মধ্যে পড়তেছে। এরপরে আসেন 99, act against where there is no private defense. There is no right of private defense against act which does not reasonably cause the appreciation of death or grievous hurt if done or attempted to be done by a public servant acting in good faith under the collar of his office, though that act may not be strictly justifiable by law. আপনাকে পুলিশ ধরতে আসছে, ধরতে এসে কি করলো, যে সে আপনাকে হয়তো বা গ্রিভিয়াসলি হার্ট করলো, বা এমন কিছু একটা করলো যে সে হয়তো বা আপনাকে অ্যারেস্ট করতে গেল, বা সে হয়তো বা আপনাকে এমন কিছু একটা করলো যে গ্রিভিয়াসলি হার্ট হয়েছেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি কোনো প্রাইভেট ডিফেন্স দিতে পারবেন না, যে পুলিশ আমারে ধরতে আসছে এই জন্য, আমি নিজেরে বাঁচানোর জন্য আমি এই কাজ করছি, ইউ কান্ট ডু দ্যাট, কারণ পুলিশ আপনাকে ধরতে আসছে ফর ডুইং হিজ লিগ্যাল ডিউটি। There is no right of private defense against an act which does not reasonably cause the appreciation of death or causing of death if done or attempted to be done by discretion of public servant acting in good faith under the collar of his office, though this act may not be strictly justifiable by law. So, অথবা যদি এমন হয় যে সে আপনাকে ধরতে আসে ডাজ নট রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিসিয়েশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট, সেই সার্কামস্টেন্সেসে বা অ্যাটেম্পটের সার্কামস্টেন্সেসেও আপনি কিন্তু কোনো ধরনের অ্যাটেম্প্ট নিতে পারবেন না, যে আমি আমাকে বাঁচানোর জন্য এই কাজগুলা করছি, ঠিক আছে, অধিকারের সীমা আপনার যায় না যখন কোনো পাবলিক অথরিটি আপনাকে পিটাইতে আসে বা মারতে আসে, তাই না, সেটাই বলছে সেকশন 99-এ। এখানে সেকশন 99 কোথায় আসলো, আচ্ছা সেটাই বলছে সেকশন 99-এ। এরপরে সেকশন 100, সেকশন 100 বলছে when the right of private defense to the body extend to causing death। ছয়টা সার্কামস্টেন্সেস আছে, যে ছয়টা সার্কামস্টেন্সেসে আপনি প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে গিয়ে অন্যের মৃত্যু ঘটাইতে পারেন। মানে কি জিনিস, আপনাকে তো রাইট দেওয়া হয়েছে যে কেউ আপনার উপরে আঘাত করলে আপনি সেই সার্কামস্টেন্সেসে অন্যকে আঘাত করতে পারেন, বিকজ ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেক্ট ইউর সেলফ। তো ওই প্রোটেকশনটা আপনি নিজের প্রোটেকশনটা দিতে গিয়ে যদি আপনি অন্যের খুন করে ফেলেন, সেটা ছয়টা সার্কামস্টেন্সেসে আপনি অন্যকে খুন করতে পারবেন, মানে অন্যকে খুন করলেও এটা ডিফেন্স হিসেবে কাউন্ট হবে। সেই ছয়টা সার্কামস্টেন্সেস কোনটা, such an assault as may reasonably cause the appreciation but that the death will otherwise be the consequence of such assault। যে অ্যাসল্টটা কি জিনিস, মানে আপনাকে হয়তো বা এমন ভাবে আক্রমণ করতেছে বা আপনি আশঙ্কা করতেছেন সে আমাকে
যদি আঘাত করে সে আমাকে মেরে ফেলবে, এই সার্কামস্টেন্সেসে আপনি তারই আগে মেরে ফেলছেন। সেকেন্ডটা হচ্ছে এমন টাইপের আঘাত যে আপনি আশঙ্কা করতেছেন সে যদি আসে আপনার মৃত্যু অবধারিত রিজনেবলি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মানে কি বলবো, রিজনেবলি কজ দ্য অ্যাপ্রিসিয়েশন দ্যাট ডেথ উইল। আর সেকেন্ডটা হচ্ছে গ্রিভিয়াসলি হার্ট, সে আপনাকে এমন ভাবে করবে যে ওই হার্টটা যে আপনার মাথায় বাড়ি মারবে, ওই বাড়ি মারা মানেই আপনি মরে যাবেন। আর একটা হচ্ছে আপনার চারতলা ছাদের উপর থেকে ও যদি আসে আমার 10 তলার ছাদের উপর থেকে ফেলে দিবে, সেই সার্কামস্টেন্সেসে আপনি ওনারে ফেলে দিলেন। এটা থার্ড নাম্বার হচ্ছে রেপ। ফোর্থ নাম্বার হচ্ছে an assault with the intention of granting unnatural lust, মানে হচ্ছে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার জন্য খারাপ ইন্টেনশন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কিডন্যাপিং বা অ্যাবডাকশন, যে আপনাকে কিডন্যাপ করতে যাচ্ছে বা অ্যাবডাক্ট করতে যাচ্ছে, তখন আপনি তাকে খুন করে ফেললেন। ইউ ক্যান ইউজ দ্য ডিফেন্স অ্যাকর্ডিং টু সেকশন 100। আর লাস্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মানে কোনো ব্যক্তি অন্যায় বা বেআইনি ভাবে আটক করার মতো একটা কি বলবো পরিবেশ, বা আপনাকে আটক করতেছে বা আপনাকে বেআইনি ভাবে উঠায় নিয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে এটা এমন একটা সার্কামস্টেন্সেস যে আপনি চিল্লাইলেও আশেপাশ থেকে কোনো হেল্প আসবে না, কোনো পাবলিক অথরিটি আপনাকে হেল্প করতে আসবে না, বা কোনো পুলিশ আপনাকে হেল্প করতে আসতেছে না। সেই সার্কামস্টেন্সেসে আপনি তাকে মেরে ফেললেন, এনি হাও আপনি তাকে মেরে ফেললেন, ঠিক আছে। এই 6টা সার্কামস্টেন্সেসে আপনি আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করার সময় আপনি অন্যের মৃত্যু ঘটাতে পারবেন, এটা বলতেছে সেকশন 100-এ। এরপরে আমরা আসি 101, when such right extend to causing any harm other than death। আচ্ছা, মানে 101 বলতেছে যে এই যে যে আপনি প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতেছেন, তো এই প্রাইভেট ডিফেন্স গুলা 100-এ তো আপনি মেরে ফেললেন, মারার সার্কামস্টেন্সেস গুলাতে আপনি ডিফেন্স ব্যবহার করতেন। আর 101-এর ডিফেন্স বলতেছে যে মৃত্যু ব্যক্তিত বাকি যে অফেন্স গুলা হবে সেই অফেন্স গুলোর ক্ষেত্রে আপনি ডিফেন্স ব্যবহার করতে পারবেন অ্যাকর্ডিং টু 101। আর 102 বলতেছে the right of private defense of the body commence as soon as reasonable appreciation of danger of the body arise from an attempt or threat to commit the offense, though the offense may not have been committed in continue as long as such appreciation of danger to the body continue। সেটা কি জিনিস? আপনি তো রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করবেন, তাই না? যে আপনাকে ধরতে আসছে, আপনাকে ধরতে আসছে বা আপনাকে আপনার সঙ্গে আপনাকে রেপ করতে আসছে, এই ডিফেন্সটা যে আপনি ব্যবহার করবেন, এই ডিফেন্সটা ব্যবহার করার সময়টা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড হতে পারে সে ব্যাপারে বলতেছে যে যখন থেকে আপনি ফিল করবেন যে আপনার কোনো একটা ইনজুরি হবার বা আপনার এই ধরনের কোনো একটা ক্ষতি হবার সম্ভাবনা আছে, যে মুহূর্তে ইউ ক্যান ফিল ইট বা ইউ হ্যাভ রিজনেবল কি বলবো রিজনেবল নলেজ, যে আপনার মনে হচ্ছে যে এখন থেকে মনে হয় চোর আমার কি বলে ওই লোকটা আমারে ফলো করতেছে, ঠিক আছে। সাপোজ খারাপ একটা লোক আপনাকে ফলো করতেছে, ওই লোকটা আমাকে ফলো করতেছে, আমি দেখতেছি সে হয়তো আপনার থেকে দূরে আছে বাট ফলো করতেছে, ওই সময় থেকে আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করার টাইম অ্যারাইজ হয়। এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাপ্রিহেনশনটা বা ডেঞ্জারটা আপনার কাছ থেকে দূরে না যাবে, ততক্ষণ সাপোজ ধরেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার থেকে দূরে না যাবে, বা ধরেন আপনি তারে ঠিক মতো পিটাইছেন সে অজ্ঞান না হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবেন। এবার আসি আমি 103-তে রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারবেন টু সেভ ইউর প্রপার্টি, ঠিক আছে। যে আপনার বাড়িতে চুরি করতে আসছে, তখন আপনি রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে মৃত্যু ঘটাইতে পারবেন 4টা সার্কামস্টেন্সেসে। যদি সে আপনার বাড়িতে রবারি করতে আসে, যদি সে হাউস ব্রেকিং করে বাই নাইট, দিনের বেলা ডাকাতি করতে আসলো, রাত্রেবেলা আপনার ঘর ভাঙলো। থার্ড হচ্ছে মিসচিফ, যে আপনার মিসচিফ বাই ফায়ার, আপনি যেখানে বসবাস করতেছেন সেখানে আগুন ধরাই দিতে আসলো, সেই সার্কামস্টেন্সেস আপনি মৃত্যুও ঘটাতে পারেন। আর 4 নম্বর হচ্ছে theft, mischief or house trespass under any circumstances as may reasonably cause appreciation of death or grievous hurt। যে কি হয়েছে, সে হয়তো বা চুরি করতে আসছে
বা হাউস ট্রেসপাস করতে আসছে, মানে অবৈধভাবে আপনার ঘরে ঢুকছে, সেই সার্কামস্টেন্সেসে আপনি যদি মনে করে থাকেন আপনার হয়তো বা গ্রিভিয়াস বডিলি হার্ম হবার রাইট আছে, সেই সার্কামস্টেন্সেসে আপনি আপনার প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে আপনি তাকে মেরেও ফেলতে পারেন। 4টা সার্কামস্টেন্সেসে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে, প্রপার্টির ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে আপনি মৃত্যু ঘটাতে পারেন। আর নিজের বডির ক্ষেত্রে 6টা সার্কামস্টেন্সেসে প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে আপনি মৃত্যু ঘটাইতে পারেন। সো বডির ক্ষেত্রে 6টা, প্রপার্টির ক্ষেত্রে 4টা। আচ্ছা, এবার আসি 104 when such act extend to causing any harm other than death। ওই যে আমরা ইয়াতে যেটা পড়ছিলাম, 101-এ যেটা পড়ছিলাম, যে কি হয়েছে, 100 অনুযায়ী তো মৃত্যু ঘটাইলো, মৃত্যু ছাড়া বাকি যে অফেন্স গুলো আছে সেগুলো যদি ঘটায়, সেই সার্কামস্টেন্সেসে আমি ডিফেন্স ব্যবহার করতে পারি। বডির ক্ষেত্রে হচ্ছে 101-এ, প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে 102-তে। দ্যাটস ইট, আর কিছু বলে নাই। 105-এ কি বলছে, 102-তে আমরা যেটা পড়ছি যে রাইট টু প্রাইভেট ডিফেন্স, আপনাকে ধরেন রেপ করতে আসলো খারাপ একটা লোক, আপনি যে মুহূর্তে ফিল করতে পারতেছেন সে আপনার আশেপাশে আসছে, ওই মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি তাকে মারা বলেন বা অজ্ঞান করা বলেন বা তাকে আপনি আপনার বাড়ি থেকে তাড়ানো বলেন, সেই মুহূর্ত পর্যন্ত আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স কি বলবো স্টে করবে। ঠিক প্রপার্টির ক্ষেত্রেও সেম জিনিস। আপনি যদি মনে করেন আপনার বাসায় ডাকাত আসছে, আপনি বাইরে দিয়ে চারপাশ দিয়ে ডাকাতে ঘুরতে দেখতেছেন, যতক্ষণ পর্যন্ত ডাকাত ঘুরবে আপনার চারপাশ দিয়ে, সেটা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, ততক্ষণের মধ্যে আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। সে যদি আপনার ঘরে ঢুকেও তাতেও ব্যবহার করতে পারেন, সে যদি না ঢুকে 1 ঘন্টা চারপাশ দিয়া ঘুরে ঘুরে চলে যায় তাতেও আপনি ব্যবহার করতে পারবেন। সেই কথাই বলছে 105-এ। আচ্ছা, 106-এ বলছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট deadly assault where there is risk of harm of innocent person. If in the exercise of right of private defense against an assault which reasonably cause the apprehension of death, the defender be so situated that he cannot effectively exercise that right without risk of harm to an innocent person, his right of private defense extend to running that person। সেটা কি জিনিস, আপনার আপনাকে অ্যাসল্ট করতে আসছে, পিটাইতে আসছে, ঠিক আছে, এই সার্কামস্টেন্সেসে আপনি যে আপনার রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করবেন, মানে যে খারাপ লোকটা আপনারে পিটাইতে আসছে সেই খারাপ লোকটারে যে আপনি পিটাবেন বা তার দিকে হয়তো বা আপনি ছুরি টুরি কিছু একটা ফিক্কা মারবেন, সেটা মারতে গেলে সামনে একজন ইনোসেন্ট ব্যক্তি পড়ে, তারে লাগবে, তারপরে আপনাকে মারতে হবে। তো এখন এই ইনোসেন্ট ব্যক্তিটাকে তো আপনি ক্ষতি করতে পারেন না, কিন্তু 106-এ বলছে যদি এমন হয় যে তার ওই ইনোসেন্ট ব্যক্তিটাকে সরানো কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন সে তার রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতে পারে। ইনোসেন্ট ব্যক্তির যদি হার্ম হয় সেই রিস্কটা সে নিতে পারে। এ কথা বলছে 106-এ। এই ছিল আজকের লেকচার।